শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। বারবার এই কথা বলি, তার কারণ এই কথার গুরুত্ব রয়েছে। চোখের সামনে আমরা যা দেখছি তার পেছনে অনেক কিছু ঘটে যায়, রাজনীতির ক্ষেত্রে তো বটেই, এমনকি অপরাধ জগতের ভেতরেও এই ধরনের ঘটনা ঘটেই থাকে। প্রথমেই বলে দেওয়া হলো, কেউ কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলেন আত্মহত্যা। তারপর দেখা গেলেন যাকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলা, গোটা দেশ, সেই মহিলা চিকিৎসক, তাকে অত্যন্ত অত্যন্ত জঘন্যভাবে খুন এবং তার আগে ধর্ষণ। গোটা দেশ কেঁপে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই নারকীয় ঘটনায় যাদেরকে ধরা হলো বা যাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং যাদের বিভিন্ন ভূমিকা নিয়ে সন্দেহ রইল, তাদের আবার কয়েক ঘন্টার মধ্যে রাজকীয় প্রত্যাবর্তনও ঘটল। এসব নিয়েই আজকের বাংলা জানতে চায়। দীর্ঘায়িত করব না। আসলে একজন মহিলা ডাক্তারের মৃত্যু ঘটেনি, একটা সিস্টেমেরও মৃত্যু ঘটেছে। নড়ে গেছে গোটা রাজ্য, গোটা দেশ। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা পুলিশকে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের কিনারা না এগোয়, বলা যেতে পারে এই প্রথম কয়েক দশকের মধ্যে রাজ্যই চাইবে সিবিআই তদন্ত। প্রথমেই আমরা দেখে নেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সোদপুরে পৌঁছে গিয়েছিলেন। অনেকে বলছেন সেই পুরনো দিনের মতো ছবি। মুখ্যমন্ত্রী যারা আক্রান্ত তাদের কাছে ছুটে গিয়েছেন, অনেকে খুঁজে পাচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাজের কাজ কি কিছু হবে? একবার একটু দেখে নেব। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য। বিচারের দাবিতে গর্জে উঠেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে তৈরি হয়েছে অচলাবস্থা। এ আবহেই সোমবার সোদপুরে নির্যাতিতার বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। প্রতিবাদের ঢেউ যেভাবে আছড়ে পড়েছে, তাতে করে এখন একটাই পথ, সঠিক তদন্ত। এই সুরেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি পুলিশকেও ডেডলাইন বেঁধে দিলেন তিনি। রবিবারের মধ্যে তদন্তের কিনারা পুলিশ না করতে পারলে সিবিআইকে তদন্তভার তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। পুলিশ যখন সঞ্জয় রায়কে গ্রেফতার করে তদন্তে শিলমোহর দিতে ঘুঁটি সাজাচ্ছে, তখন আওয়াজ ওঠে, শুধু সঞ্জয় নয়, এই হত্যা লীলার পেছনে জড়িত আছে আরও কেউ। তাই মুখ্যমন্ত্রী ডেডলাইনের পরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বলতে শোনা গেল, আর কেউ জড়িত থাকলে 4-5 দিনের মধ্যে সবাইকে গ্রেফতার করা হবে। যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন। আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। ঘটনার দিন রাতে ওই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যারা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে কি প্রতিবাদের চাপে পড়েই অন্য অভিযুক্তদের খোঁজে তৎপর হলো পুলিশ?
ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট, R+ নিউজ। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাব, বেশি সময় নষ্ট করব না। আমাদের সঙ্গে রয়েছেন কিঞ্জল ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের অন্যতম পুরোধা পুরুষ ডক্টর গর্গ চ্যাটার্জি, তিনি ডাক্তারও বটে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং অবশ্যই বিশিষ্ট চিকিৎসক। এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরা, আপনাকেও স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস আজকে আমাদের আলোচনা করতে হবে, যে আলোচনাগুলো স্বভাবত করা হয় না। এই প্রথম রাজনৈতিকভাবে এই একটি ঘটনা নিয়ে সেই রকমভাবে কদর্য নোংরা রাজনীতি হচ্ছে না, এটা দেখে ভালো লাগছে। অবশ্যই ভালো লাগার পেছনে বিশেষ করে বিধানসভা শেষ দুদিনেও আমরা দেখেছি প্রধান বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যেও অন্তত কিছুটা হলেও কোথাও যেন উভয় পক্ষই গণতন্ত্রের প্রতি ঝুঁকছেন, এটা আসার কথা। কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমি কিঞ্জলের কাছে যাব, কিঞ্জল ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, যে এই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 দশক কিছু বছর পর তিনি কোনো একটি বিষয় নিয়ে বুঝতে পারছেন না, তিনিও কিন্তু বিভ্রান্ত। এটা কিন্তু স্বভাবত আমরা তাকে দেখি না। তিনি কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখি তিনি অত্যন্ত দ্রুত কিন্তু প্রতিক্রিয়া জানান। তিনি কিন্তু আজকে বলছেন যে আমিও বুঝতে পারছি না, উনি বলছেন। দ্বিতীয়ত, এই প্রথম প্রায় 1 দশক পরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি তদন্ত সেইভাবে না গড়ায় সিবিআইকে তদন্তভার দেওয়ার আশ্বাস দিলেন। আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় লেগেছে। কিন্তু কেন মনে হচ্ছে, তার মানে প্রথম থেকে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের গুজব, এবং সেক্ষেত্রে থেকে যারা তদন্ত করছেন বা পুলিশ বা বাড়ির পরিবারের লোককে যে খবর দেওয়া হয়েছিল, আত্মহত্যা তত্ত্ব উঠে আসছে, সব মিলিয়ে প্রথম থেকে একটা কিন্তু ধোঁয়াশা আছে। কি বলবেন? দেখো, তোমার প্রশ্নটা দুভাগে ভাগ করা যায়। এক, উনি কেন এত রিয়াক্টিভ হয়ে গেলেন, আর দ্বিতীয়ত হচ্ছে ধোঁয়াশা, যেটা এখন চলতে থাকবে, আমরা কেউই কিছু জানি না। ঠিক। এখন এই যে উনি যেটা যেভাবে এগিয়ে এসেছেন, যা করছেন, এর মধ্যে না একটা মানে এই গত 1 মাসের একটি ঘটনার খুব প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব দুটোই আছে। ছাত্ররা আমাদের প্রতিবেশী দেশে যে ঘটনাটা ঘটিয়েছে, তার একটা প্রভাব অবশ্যই ওনার ওপর পড়েছে। যে আর দ্বিতীয়ত, মেয়েটিকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং তার ওপর তাকে মেরে ফেলা হয়েছে, এটা কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি যে ডিসিশনগুলো নিচ্ছেন, হকার উচ্ছেদ, এটা তো গরিব লোকেদের জন্য নয়, মানে যারা ইয়ে করছে, এরা মধ্যবিত্ত মানুষদের যারা চলে গেছে, সমর্থনটা চলে গেছে, তাদের ফিরিয়ে আনার জন্য। এই যে একটা ছাত্রী, তোমার বাড়ি আমার বাড়ি, সবাইকার বাড়ির একটি মেয়ে, যে কোনো কারোর কিছু হতে পারতো, এই মধ্যবিত্তের মনে যে একটা জ্বালা তৈরি হয়েছে, এটাকে প্রশমিত করবার জন্য মমতা ব্যানার্জি নিজে সামনে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, মানে আর কোনো পথ ছিল না। অবশ্যই যারা রাজনীতি করেন, সেটা বিরোধী দল হোক বা রাজ্যের শাসক দল হোক, এই বিষয়ে বুঝে গেছেন। এবং প্রতিবেশী দেশে যেরকম ছাত্র আন্দোলন হয়েছে, কোথাও নিশ্চয়ই শাসকদের মনস্তত্ত্বে হয়তো রাতে ঘুমের মধ্যেও তারা জেগে উঠছেন যে এই ধরনের ঘটনা ঘটলে কি হতে পারে। সুতরাং এটা একটা কোথাও ভালো দিকও রয়েছে। আমি একটু গর্গর কাছে চলে যাব, ডক্টর গর্গ চ্যাটার্জি। গর্গ শুধুমাত্র যে বাংলা পক্ষে নয়, তার আগে তিনি চিকিৎসাবিদ্যাও তার অধ্যয়ন করেছিলেন, পরবর্তীকালে গবেষণা করেছিলেন। আমি গর্গ, পুরো বিষয়টা কীরকম লাগছে, এই যে আত্মহত্যা তত্ত্ব বা এই যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম আমি আমার সাংবাদিক জীবনে দেখলাম, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো বিষয়ে তিনি পুলিশের ওপরেও কিন্তু পুলিশকে নম্বর দিচ্ছেন না, মুখে কিছু বলছেন না, তিরস্কারও করছেন না, কিন্তু পুলিশকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। খুব ভালো লাগলো। দ্বিতীয় জিনিসটি ভালো লাগলো, এই প্রথম কোনো ঘটনায় তিনি কিন্তু কোনো বলছেন না এটা হয়েছে ওটা হয়েছে, এই প্রথম তিনিও বলছেন আমি জানি না। এবং তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, এই ঘটনায় তার সংবেদনশীলভাবে তিনি কথা বলছেন এবং তিনি বারবার প্রশ্ন তুলছে এই ধরনের ঘটনা কেন ঘটলো। কি মনে হয়?
বাংলার মুখ্যমন্ত্রী যে এরকম একটা ঘটনায় সংবেদনশীলতা জানাবে, বাংলার মানুষ সেটাই এক্সপেক্ট করে এবং তিনি সেই ব্যাপারটা বলেছেন। কিন্তু তিনি যে বুঝতে পারছেন না, আমি একটু বাংলার মানুষকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য একটু কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিই, যেটা অধিকাংশ মিডিয়াতে ইতি করে তারা এড়িয়ে যাবার চেষ্টা করছে। আমরা তো বলি, যে স্কাউন্ডারেলটাকে ধরা হয়েছে, ঠিক আছে, সেটার নাম সঞ্জয় রায় নয়, এটা সঞ্জয় রায়। ফার্স্ট, বিহার থেকে আসা এদের ফ্যামিলি। আচ্ছা, এর বাপ ট্যাক্সি চালাতো, এ সিভিকে ঢুকে গেছিল, ঠিক আছে। এ শুধু সিভিকে ঢুকে যায়নি, এ আরেকটা কোন সেটাকেও সিভিকে ঢুকিয়ে নেবার জন্য আবার আরকাটিও হয়ে গেছিল। বিহার থেকে আসা এই সঞ্জয় রায়ের ফ্যামিলির দুটো বোন, তারা পুলিশে চাকরি করে। মানে আপনি শুধু ভাবুন। আচ্ছা, এটা কথা বলবো, মানে এটা কি 4টে বিয়ে না 5টা ভগবান জানে, ঠিক আছে। এটা সোমনাথ পণ্ডিত স্ট্রিটে থাকে, 55/1 মোস্ট প্রবাবলি। মানে বাংলা পক্ষ কিন্তু ফুল একদম 360 ইনফরমেশন বার করে নিয়েছে, ঠিক আছে। এর ফোর্থ স্ত্রী হচ্ছে পার্ক সার্কাসে এদের বাড়ি, অনেকগুলো বিয়ে করেছে। ফোর্থ স্ত্রী যেটা, তার শাশুড়ির নাম দুর্গা রাম, ঠিক আছে। এই এতদিন যে সঞ্জয় রায় করে বাঙালিকে যে মুরগিটি করা হলো, এর সঙ্গে আরো কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন যোগ করি, ঠিক আছে। যে সুপার প্রথমে কি অ্যাটিটিউডে বলেছিল, যেগুলো এসছে, যে অত রাতে মেয়েদের বেড়ানো ইত্যাদি, সেমিনার রুমে থাকা, ওই নিয়ে একটা যে মন্তব্য, এটা মানসিকতা থেকে আসে না, সে সরানো হয়েছে। থ্যাংক ইউ তাকে, সুপারকে। আবার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে, প্রত্যাবর্তন হয়ে গেছে আবার সুপারের। এমএসবিপি যেটা, এমএসবিপির হয় না, আমি এমএসবিপির কথা বলছি। ও আচ্ছা, না ওনার হয়নি, এমএসবিপি। সঞ্জয় ভাশিষ্ঠ বৈশিষ্ট্য নয়। এবং এই পুরো বিষয়টায় যারা যারা এটা ক্রাইমগুলো দেখবে, ইনভেস্টিগেট করবে, আমি শুধু তদন্ত করছেন বলছি, আমি ইনচার্জ অর্ডারটা বলছি। সবার উপরে সিপি, কলকাতার সিপি দেশওয়ালি, বাঙালি না। ডিসিডিডি অর্থাৎ ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কারণ এখানে অনেক তদন্তের বিশেষ বিষয় রয়েছে, এখানে হয়তো মানে ডিএনএ অ্যানালিসিস রয়েছে থেকে শুরু করে ফরেনসিক্স, অনেকগুলো দিক রয়েছে। দেশওয়ালি সেটা হচ্ছে যে জয়েন্ট সিপি ক্রাইম, ঠিক আছে, দেশওয়ালি। কলকাতা যে পুলিশ জোনগুলোতে ভাগ করা, সেখানে ডিসিপি নর্থ, ঠিক আছে, মানে ডেপুটি কমিশনার নর্থ, দেশওয়ালি। সকলে স্বপদে বহাল, একজন বদলি হয়েছে। এই পুরো সিস্টেমে একমাত্র বাঙালিটা, একজন নির্ভীক অফিসার, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নর্থ। এই যে সিস্টেমটা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই জিনিসটা দেখুন, এই পুরো প্যাটার্নটা দেখুন। এবং এই যে সিভিক নিয়োগের যে সিস্টেম, হোমগার্ড নিয়োগের যে সিস্টেম, এটা কি হচ্ছে, আমি এটা উল্টা দিতে চাই পুরো বিষয়টা। ধরুন আমি বিহারে গেলাম, এক প্রজন্মের মধ্যে আমার ছেলে, আশা করি এরকম কোনো কুসন্তান আমার ঔরসে কখনো হবে না, তার 3টে পরিবার বিহার পুলিশে ঢুকে গেল, একটা সিভিকে ঢুকে গেল, সেখানকার লোকাল একটি মেয়েকে ধরো পাটনা মেডিকেল কলেজে খুন করলো, রেপ করলো, এবং তার ইনভেস্টিগেট করছে সব এখান থেকে বাঙালিরা গিয়ে, বা নানা রকম বাঙালি। ইজ ইট পসিবল? এটা কল্পনা করা যায়? আমরা যদি ভাবি যে আপনি এইসব কথাগুলো কেন বলছেন, তাদেরকে আমি শুধু বলবো, কাইন্ডলি আপনারা নিউ জলপাইগুড়ি, আসানসোল, হাওড়া স্টেশন, শিয়ালদা, এই 4টের যে জিআরপি, যে রেলের আরপিএফ পুলিশ না, রেল পুলিশের যে ক্রিমিনাল লিস্টটি রয়েছে, একটু দয়া করে দেখবেন। রায়দের পাবেন না, এই সঞ্জয় রায়দেরই পাবেন পশ্চিমবঙ্গে। আপনি পাটনা স্টেশনে এরকম বাঙালি পাবেন। এবং লাস্ট অব দি সিবিআই এর কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, খুব দুর্ভাগ্যজনক। ওখানেও একখানা মানে সিবিআই, ওখানে একখানা পপুলার মুডকে একখানা যেন ইয়ে করে, যে সিবিআই দিলে একদম এই করে দেবে ঠিক।
আপনি জানেন এই স্টুডিওতে আমরা এক্সপোজ করেছি যে কিভাবে কেন্দ্রীয় আধা সেনায় সেই ইউপি বিহারের ক্রিমিনালরা জাল ডকুমেন্ট দিয়ে সিআইএসএফ সিআরপিএফ এসবে ভর্তি হয়, সিবিআই এর নিজস্ব কোনো লোক হয় না, এই ফোর্সগুলো থেকেই ডেপুটেশনে আসে। মানে বুঝতে পারছেন আমরা কিরকম বাঙালি। গর্গ আমি তাহলে আসছি, তার মানে একজন বঙ্গ সুশিক্ষিতা নারী, তার উপর এই নারকীয় অত্যাচার, ধর্ষণ। বঙ্গ নারী বলে আর ঢাকার সময় নেই, ওই সঞ্জয় রায় করার সময় নেই, ওটি বাঙালি নারী, নামটা বলছি না, সেটাও বলে দিয়েছে। খুব লজ্জাজনক, অন্য যারা মিডিয়াতে দেখলাম কয়েক জায়গায় চলে এসেছে, এবং এটা সঞ্জয় রায় ফ্রম বিহার, দেশওয়ালি, নট বাঙালি। অবশ্যই আমি এর কাছে আসবো, আপনার কাছে অবশ্যই। তার মোবাইলের মধ্যে প্রচুর পর্নোগ্রাফি পাওয়া গেছে এবং এই মানসিকতা নিয়ে অবশ্যই আমাদের বিশ্লেষণ করতে হবে। তার আগে একবার ডক্টর, আসলে কি যে গর্গ, মুশকিলটা হচ্ছে কি আমাদের রাজ্যে মূল শাসক দল আর বিরোধী দল, আমরা তো দেখলাম যে ওই যে পর্ন স্টার যিনি ভদ্রলোক বলছি না, মানে ওই গায়ক আর কি, তাকে প্রার্থী করে দিয়েছিল আসানসোলে, পরে আবার এমন অবস্থা হলো সে নিজেই আর দাঁড়ালো না। আর আমরা তো দেখেছি পিতার নামেও অভিযোগ ছিল যে সেখানে একটি মামলাতে বাঙালি এক মহিলাকে অপহরণের ক্ষেত্রে কোথাও অপহরণকারীদের পক্ষে জোর সোয়াল করবো। হ্যাঁ, এই পবন সিং যে ভোজপুরি পর্ন স্টার, ঠিক আছে, যে বাঙ্গালওয়ালি মাল। পর্ন স্টার কি বলতে পারি? ভিডিওগুলো দেখেছো? না, রুচিতে বাঁধবে, একদম রুচিতে বাঁধবে, ঠিক আছে। বাঙ্গালওয়ালি মাল, বাঙ্গালওয়ালি সিল টোটালি দুই দলই তো শাসক। আমি বলছি এইটা, আমি বলছি শাসক দলের কথায় আসছি। এই লোকটাকে, এই ব্যক্তিটাকে ক্যান্ডিডেট করেছিল কেন বিজেপি? ভোটে জেতার জন্য, হারার জন্য নয়। কারণ তার ফ্যান বেস, এগুলো যারা শোনে, এই সঞ্জয় রায়দের ধর্ষকের মানসিকতা, বহিরাগত ক্রাইম, তাদের মানসিকতা। আমি আসি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে, যে নিজে তো ডাক্তার, চিকিৎসক, অসম্ভব পরিশ্রম হয়, বিশেষ করে আমরা মেয়েটি যে জায়গায় ছিলেন 36 ঘন্টা ডিউটি করা, পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা পশ্চিমবাংলার ইতিহাসে হয়নি, আর ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, যে একজন ডাক্তার ডিউটিরত অবস্থায় হাসপাতালের মধ্যে ধর্ষণ এবং মার্ডার। তো এইটা হচ্ছে, আপনি দেখুন প্রথম থেকে যে সরকার যেটা করলো, সেটা হচ্ছে প্রথমেই শোনা গেল সে নাকি আত্মহত্যা করে থাকতে পারে। তখনই আমরা কি বললাম? আমরা বললাম যে সেখানে তো ডাক্তার কি করে লোকাবে, কি করে? ডাক্তাররা সেখানে তার দেখেছে, দেখে বলছে যে গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, কোনোভাবে হতে পারে না আত্মহত্যা, এবং বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। আমরা বললাম যে এটা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপরে সন্ধ্যেবেলা যখন পোস্টমর্টম হলো, তার প্রিলিমিনারি রিপোর্টটা আসলো, প্রাথমিক রিপোর্টটা, তাতে প্রমাণ হয়ে গেল যেটা ধর্ষণ করে খুন করা হয়েছে। তখন পুলিশ বলল যে হ্যাঁ, ধর্ষণ করে খুন। অবশ্যই, কিন্তু ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, আপনার দল যারা রাজ্যে খাতায় কলমে তো বিরোধী দল এক রাজ্যের, সেই আক্রমণাত্মক কিন্তু আন্দোলন দেখা গেল না। এটা এখন আপনি ডিপেন্ড করবে যে আপনি কিভাবে সেটা বলছেন। এই জন্য বলছি যে যখন পোস্টমর্টম হয়নি, সবে জিনিসটা জানা গেছে, তখনই আমাদের কয়েকজন নেতা নেত্রী আরজি করে ছিলেন। আচ্ছা, তার পরের দিন আমি সেখানে ছিলাম, সেই মিছিলে আমাদের একটা মৌন মিছিল হয়েছিল এক্সাইড মোড় থেকে, কারণ পুলিশ কোনো রাজনৈতিক দলকে আরজি করে ধারে কাছে যেতে দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। এবং কতগুলো ছাত্র সংগঠন গিয়েছিল পরের দিন, তাদেরকে বেধড়ক মেরেছে পুলিশ। তো তারপরে আপনারা দেখুন, আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আরো নেতা নেত্রীরা মেয়েটির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করেছি। আমরা প্রথম থেকে সিবিআই তদন্তের দাবি করেছি। তো সেইটা হচ্ছে, আর যদি কাল কণ্ঠস্বরই ঠিক করতে পারলো না, আপনার মনে হয় কেন্দ্রীয় এজেন্সি পারবে? কোনটা? আরে নরেন্দ্র মোদী সরকারের সময় সিবিআই ইডি কিছু করতে পারেনি, এখন এনডিএ সরকার পারবে? দেখুন বিহার থেকে, অন্ধ্র থেকে ফোন করলে পারবে? তারপর দেখুন, আমাদের রাজ্যে এখন যা অবস্থা পুলিশি তদন্তে, ওখানকার ডাক্তাররাই দাবি করেছে হচ্ছে আমরা সিবিআই চাই।
না, বা বা হচ্ছে আমরা বিচার বিভাগের তদন্ত চাই, পুলিশের উপরে ভরসা নেই তাদের। কারণ কি, শুরুটা হলো যে আত্মহত্যার ঘটনা হয়েছে। না, আপনি ডাক্তারবাবু হিসেবে মনে করেন একা একজন মানুষ করতে পারে এই ঘটনা? না, আমি মনে করি না, একদমই মনে আপনি করি না। মনে করেন এর পেছনে আরো প্রভাবশালী রয়েছে? আমি মনে করি আরো প্রভাবশালী আছে, এবং আমি মনে করি সঞ্জয় রায় হয়তো তার 101টা দোষ থাকতে পারে। এখন অনেক বেরোচ্ছে সে নাকি ওখানে দালালি করতো, সে নাকি মদ খেত, সে নাকি এই করতো, তো পুলিশ এগুলো জানতো না এতদিন? সে পুলিশেই কাজ করছে, সে তো সিভিক ভলান্টিয়ার। তাহলে পুলিশে কাজ করছে, আরজি করে একটা পুলিশ ফাঁড়ি আছে, আরজি করে একাধিক জায়গায় পুলিশ পোস্টিং আছে, এমার্জেন্সি সামনে গিয়ে আপনি দেখবেন। তো সেখানে সঞ্জয় দালালি করছে, তারা জানে না। তো এসব থেকে আপনি বুঝতে পারবেন যে সঞ্জয় কি হয়েছে আমি জানি না, সঞ্জয় কি, তুমি কিন্তু এটা বলতে পারি আপনাকে যে সঞ্জয়কে সামনে রেখে আড়াল করা হচ্ছে, সেইটা মনে হচ্ছে। কারণ কি, পুলিশের কোনো তথ্যর মধ্যে মিল নেই, পরস্পর বিরোধিতা রয়েছে, অসঙ্গতি রয়েছে। আমি আপনার কাছে আসছি, আমি একবার বসুন্ধরার কাছে চলে যাবো। বসুন্ধরা যত সময় গড়াচ্ছে, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই প্রথম, প্রায় 1.5 দশক পরে এই প্রথম তিনি বলছেন যে তিনি নিজে বুঝতে পারছেন না কি হয়েছে, এবং তিনি বলছেন এক কথায় খুব ভদ্রভাবে কলকাতা পুলিশকে সময়সীমা বেঁধে দিয়ে একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন দরকার হলে সিবিআই তদন্ত হবে। সব মিলিয়ে এর পেছনে তো কিছু একটা রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো এরকম শক্তিশালী মানুষ, মানে শক্তিশালী আমি বলছি তার রাজনৈতিক ক্ষমতা এবং অবশ্যই তার প্রশাসনিক ক্ষমতার দিক থেকে, তিনি বুঝতে পারছেন না, কোথাও মনে হচ্ছে না একটা বিরাট কিছু লুকিয়ে যাওয়া হচ্ছে, কাউকে আড়াল করা হচ্ছে? না, সেরকম নয় কিন্তু ব্যাপারটা। যদি কিছু থাকে বা কিছু কাউকে আড়াল করার কোনোভাবে কোনো চেষ্টা থাকে, উনি কিন্তু সেটা বের করার কথাই বলছেন বারবার, নমনীয় হয়ে পড়েছেন খুব। মানে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা এতটা দুর্ভাগ্যজনক, এবং সারা পশ্চিমবঙ্গে কেন সারা দেশে সমস্ত মহিলাদেরকে সেটা নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে যে আমাদের কি কোথাও শান্তি নেই? মানে ওয়ার্ক প্লেসে, ওটা তো পড়াশোনা নিজের জায়গা ছিল, সেমিনার হলে ঘুমোচ্ছে, সেখানে পর্যন্ত একটু শান্তিতে বা একটু নিজের মতো থাকতে পারবে না? সেখানেও সিসি ক্যামেরা লাগবে, সেখানেও একটা প্রতিরক্ষার ব্যবস্থা থাকতে হবে। এইটা ভাবলে পরে মুখ্যমন্ত্রী তো আসলে একজন মহিলা, তো কতটা শক্তি দেখানো যেতে পারে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনার সামনে? কাউকে আড়াল করার কোনো চেষ্টা করা হচ্ছে না, বরঞ্চ একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, নিজের নাম গোপন করে যদি সেখানে কিছু তথ্য দেয়া যায় সেটা চাওয়া হচ্ছে। যে মহিলা মারা গেছেন, যে চিকিৎসক, তার যে সহপাঠীরা আছে তাদেরকে খোঁজ খবর করা হচ্ছে। এটার সাথে রিলেটেড আরও যদি কিছু সার্কামস্টেন্সে কাউকে খুঁজে পাওয়া যায়, চেনটাকে তৈরি করতে সমস্তটাই খোঁজার চেষ্টা করছে। সরকার পক্ষ সত্যি এই তদন্তের সুরাহা করতে চাইছে, কিছু আড়াল করার কথা কিন্তু ভাবছে না। যতই প্রভাবশালী হোক বা শক্তিশালী হোক, যেই হোক না কেন, সঙ্গে সঙ্গে বদলি, অ্যারেস্ট, সমস্ত কিছু দিয়ে এই ঘটনাটার কিনারা করতে চাইছে। এটাকে আড়াল করার কথা বলবেন না, এটা কিন্তু আড়াল করার কথা হচ্ছে না। অবশ্যই অবশ্যই আমি আপনার কাছে আসছি, এক মিনিট আছে, আমি একটু গর্গর কাছে যাব। গর্গ, আমরা শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিও তো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, এটা এমন একটা সময় ছিল তার আশেপাশে এমন স্বার্থান্বেষী মানুষরা ছিলেন, অনেক সত্য কিন্তু গোপন করে যাওয়া হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সদিচ্ছা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু যেভাবে তদন্ত করাচ্ছে, বিশেষ করে আমার যেটা মনে হয়েছে সাংবাদিক হিসেবে, সঞ্জয় রায়, বলবো তো রায় তো না বলে রায় বলাই ভালো, আপনি যখন বলছেন, আমি যখন বলছি না, এই সময় বলছে, বর্তমান বলছে, আমি বলছি না, ঠিক আছে? এটা জেনে রাখা ভালো। আচ্ছা, ঠিক। তাহলে এই সঞ্জয় আর কি উচ্চারণ, সঞ্জয় না, মানে জয়ন্ত আর কি, জয়ন্ত নয়, প্রসঙ্গে বলবো। তা এই সঞ্জয় যে বিহার থেকে আগত এই বীর পুরুষটি, বীর পুরুষ বলছি, এটা কি ইচ্ছা করে বলছি? তো একে কেন বীর বলছি? এর চাকরি পাওয়া, সিভিক পুলিশ হয়ে ওঠা, ওয়েলফেয়ার বোর্ডে যাওয়া, আরজি করে এই রকম ভাবে ভর্তি করে দেওয়া, এবং কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করার বরাত নেওয়া, তার যে বাইকটা সে ব্যবহার করে পুলিশের, এবং তাতে যে তেল ভরে সেটা
খুব বড় উচ্চপদস্থ কারোর মাথায় হাত না থাকলে হয় না, এবং যে ব্যাটালিয়নে তিনি থাকেন সেই থাকাটা সব কিছুর মধ্যে দিয়ে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, কেউ বা কারা তার পেছনে ছিলেন, এবং তারা কিন্তু বিরাট প্রভাবশালী। এবং সত্যি কথা বলতে গেলে এই প্রভাবশালীরা কারা? এই প্রভাবশালীরা অনেকেই বলছেন তারা পুলিশের লোকজনরাই তার পেছনে ছিলেন, প্রভাবশালী তারা। কি মনে করছেন? তুমি আর্ম ব্যাটালিয়নে একবার চলে যাও, পশ্চিমবঙ্গ শেষ জনগণনা অনুযায়ী হচ্ছে 86% বাঙালির রাজ্য। আমি তোমাকে বেট ফেলতে পারি ওই আর্ম ব্যাটালিয়নে তুমি 86% থেকে অনেক কম বাঙালি পার্সেন্টেজ পাবে। হাউ হাউ পুলিশে যত তুমি প্রভাবশালী, যত প্রভাব বাড়বে, বৃদ্ধি পাওয়া লোক পাবে, তত দেখবে বাঙালি নাই। সঞ্জয় রায়ের দেশওয়ালিদেরই পাবে। এই সিস্টেমে WBPS এবং IPS যারা, ইনক্লুডিং যারা WBPS ক্যাডার থেকে প্রমোটি হয়েছেন IPS এ, সেই দিয়ে সিস্টেম টপ টু বটম করে দাও, আর এই এদের ট্রেনিং এ পাঠিয়ে দাও, দেখবে পশ্চিমবঙ্গে কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার রাতারাতি পাল্টে যাবে। বাংলা পক্ষের তরফ থেকে স্পষ্ট আমরা এর ফাঁসি জানাচ্ছি বা ফাঁসির দাবি করছি। যদি একখানা মানে যেরকম রাগ আমাদের মনে, আমরা প্রকাশ্যে ফাঁসি দাবি করতাম, যেটা কাক বেড়ে ঝুলিয়ে দেওয়ার কথা বলে না, অন্য কাকগুলো দেখতে পায়, সেটা আমরা করতে পারি না। যেটা আমরা অবশ্যই বলতে পারি যে আদার্স যদি কেউ জড়িত থাকে, ঠিক আছে, যার পূর্ণাঙ্গ তদন্ত, আমি কোন ফরেনসিক সায়েন্টিস্ট নই, আমি MBBS PhD, ঠিক আছে, সো আমি ওটার মধ্যে যাব না। আই উইল ওয়েট ফর রিপোর্ট, এবং সেটা আন্ডার ভিডিও ক্যামেরা হয়েছে যে ফরেনসিক টেস্ট, এবং আমি শিওর তারপরে যে DNA টেস্ট করতে লাগে, যা যা লাগে, ঠিক আছে, মেডিকেল সায়েন্স সেই জায়গায় কম্পিটেন্সি আছে, ফরেনসিক মেডিসিনের সেই কম্পিটেন্সিটা আছে। কিন্তু এর সঙ্গে আরেকটা কথাও বলবো, আমি একটা আমার ছোট্ট স্ক্রিনশট দেখাতে চাই, যেটা আমি তোমাকে হয়তো ওই শোয়ের আগে দেখাচ্ছিলাম। তখন এর নাম আসেনি, কিচ্ছু আসেনি, তেমন কিছু জানা যায়নি, হয়তো দেখা যাবে, তুমি ভাউচ করবে, আমি তোমায় দেখালাম। তখন আমরা জানেন তো কিচ্ছু জানি না। আমি এতে লিখেছিলাম কলকাতা মেডিকেল কলেজ, যেখান থেকে আমি পাস করেছি, ন্যাশনাল মেডিকেল কলেজ এই পার্ক সার্কাসের কাছে, এবং NRS এ মহিলা ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টকে শ্লীলতাহানি ও মারের, খুন নয় থ্যাঙ্কফুলি, শ্লীলতাহানি ও মারের শেষ 3 ঘটনায় সব অভিযুক্ত ডাক্তার বা ডাক্তারি ছাত্র, এই অশিক্ষিত মাতাল এইসব বলে কিন্তু আর ইয়ে করবে না, সব হিন্দিভাষী, সবাই। তুমি এই মুহূর্তে চলে যাও SSKM এ, যদি ভর্তি করাতে চাও, ন্যাশনালে চলে যাও, তোমার দালালটা কে হবে? আমি এই মানসিকতা নিয়ে আসছি, তোমার দালালটা দেশওয়ালি হবে। পবন সিং, আমি তোমার সামান্য ডিটেলস দিতে চাই, এই ডিটেলস গুলো আসেনি, ঠিক আছে। ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী, বাঙালি ডাক্তারি ছাত্রী, এরকম একজন দেশওয়ালি ডাক্তারি ছাত্রের দ্বারা শ্লীলতাহানি ঘটলো, নো FIR। মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন একটা দায় সারা মতো মন্তব্য দিয়ে ছেড়ে দিল। তার আগে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এক বাঙালি নার্স দিদিকে পেটালো, এরকম একজন বহিরাগত ডাক্তার। তার আগে NRS এ বাঙালি ফার্মাসিস্টকে পেটালো একজন ডাক্তার। একমাত্র এই কেসটা FIR হয়েছিল কেন বলুন তো? রাত 12টার সময়, এই আমাকে দেখছেন বাংলা পক্ষ সংগঠন, আমরা কিন্তু ওখানে চলে গেছিলাম। আমি আসছি এই বিষয়ে আসছি। তন্ময়দা, দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে আমরা জানি না সঞ্জয় দোষী কিনা, তার কোনো বিচার হয়নি, কিচ্ছু না। কেমন আমি বলছি যে শনিবারে বিনীত গোয়াল যখন প্রেস কনফারেন্স করলেন, তিনি বললেন সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, তাহলে সঞ্জয় অপরাধ করেছে। তারপরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো বিভিন্ন প্রশ্ন, তিনি তখন বললেন যে এখনো তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। তাহলে একটার সাথে একটা মিল নেই, প্রাথমিক পর্যায়ে আছে, তিনি ধরে নিলেন সঞ্জয় হচ্ছে নাকি অপরাধ করেছে। আজকে মাননীয়া কি বললেন যে রবিবার পর্যন্ত আচ্ছা, এবার এটা বলে দিই আপনাকে, তাহলে সে ভালো কথা বলেছেন। এটা অভিযুক্ত একমাত্র কথা কি, অভিযুক্ত স্বীকারোক্তি করেছে এবং সে ফাঁসি চেয়েছে। আমি একটু আমি লটাও জানি, আমি লয়ার, আমি অ্যাডভোকেট নই, কিন্তু আমি ল পাস করেছি। অভিযুক্ত যদি পুলিশ কাস্টডির সময় বলে যে আমি করেছি এবং আমার ফাঁসি দিন, তার কোনো এভিডেন্সিয়ারি ভ্যালু নেই কোর্টে। এইবার এই কেসটা যখন কোর্টে যাবে, তখন এই সঞ্জয় লয়ার গিয়ে বলবে যে হুজুর
সে পুলিশের কাছে ছিল, এত অত্যাচার তাকে করছিল, এত চাপ দিচ্ছিল, সে বলে দিয়েছে আমি করেছি, কিন্তু সে কিছু করেনি। সাথে সাথে ওই স্বীকারোক্তি কোর্টে খারিজ হয়ে যাবে। অ্যাংলো-স্যাক্সন লতে পুলিশের কাছে এই ধরনের কোনো আইনি আলাদা রকম কোন রকম মর্যাদা সে পায় না। বসুন্ধরা বলুন। না, বলছি ও তো নিজের যে স্বীকারোক্তি সেটা তো ফেরত নেয়নি। প্রাথমিকভাবে ও বলেছে যে হ্যাঁ আমি করেছি, আমি ঘটনাটা করেছি, আমি অ্যাডমিট করেছি। এটা কোর্টে গিয়ে হবে, কোর্টে গিয়ে হবে। ও যদি মিথ্যা বলে তা হবে না। আরে ও যদি বলে যে বসুন্ধরা বলুন। লটা জানেন না, কি বলেছে আপনাকে বল জানি না। তাহলে বলুন, তাহলে বসুন্ধরা লেখা যাবে না। আমি আপনাকে কে কি জানে না আমরা সেটা বিচার করি। পড়ে দেখাবো এখন আমি। না না আপনাকে বলছি না না তন্ময়বাবু লিখে বসুন্ধরাকে আমি বলে দিলাম আপনি 161 সিআরপিসি, যেটা এখন হচ্ছে চেঞ্জ হয়ে হচ্ছে নতুন আইন হয়েছে 161 সিআরপিসি তে আমি যদি বলেনি আমার 161 আর 164 এ যদি আমার আলাদা বক্তব্য থাকে যে আমি পুলিশের চাপে এক কথা স্বীকার করেছিলাম, এখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো সমস্ত চাপ মুক্ত হয়ে একটা অন্য কথা বলছি, এই পর্যায়ে তো আসেনি। তন্ময় বাবু আমি আপনাকে একটা কথা বলি, আমি ডিফেন্ড করছি না, আমি ডিফেন্ড করছি না, আমি দোষীকে জানতে চাই, আপনি কি জানতে চাই? না না তন্ময় বাবু, না না তন্ময় বাবু, না না আমি বলছি, আমি আবার একটা কথা বলতে দিন। আজকে প্রেস কনফারেন্সে মাননীয় বললেন যে রবিবার পর্যন্ত সিবিআই কে সুযোগ দিচ্ছি, পুলিশকে সুযোগ দিয়ে যাতে খুনি ধরা পড়ে, দোষীদের শাস্তি হয়। তাহলে খুনি ধরা পড়েনি এখনো, দোষী মানে আপনার বক্তব্য বলেছেন। আমি একবার যাই, আমি বসুন্ধরাকে একটু বলতে দিন। বসুন্ধরা বলুন। না ও তো বলেনি যে আমি পরবর্তীকালে গিয়ে আমার যা পুলিশের কাছে যা স্বীকারোক্তি দিয়েছিলাম সেটা আমি এখন বদলাতে চাই, চাপে পড়ে দিয়েছি, এখন চাপমুক্ত হয়ে অন্যরকম কিছু বলতে চাই, সে কথা তো বলেনি। এরকম একটা প্রেডিকশন করার কি মানে আছে? মাননীয় বলছেন এখন ধরা পড়েনি, মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না যে এর পেছনে আরো কেউ আছে। আমি বলছি এই প্রথম অনেকদিন বাদে আমি রাজ্যের শাসক এবং বিরোধীদের একটা সদর্থক ভূমিকা দেখছি, কারণ তাদেরও জানেন যে যতই তারা বলুক যে বাংলা ভোট ব্যাংক নেই, বাংলা মধ্যবিত্ত শিক্ষিত তাদের মূল্যবোধে আঘাত লেগেছে, তাই সবকটা রাজনৈতিক দল জ্ঞানত বা ইচ্ছে তাদের নিশ্চয়ই মনের ইচ্ছেও থাকতে পারে, আবার কিছুটা চাপে পড়েও তারা এই বিষয়টাকে সংবেদনশীলতা সঙ্গে দেখছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একবার কিঞ্জল আপনার কাছে চলে যাব। কিঞ্জল, কি মনে হচ্ছে গোটা ঘটনাটা সত্যি কি তাহলে এর পেছনে এমন প্রভাবশালী আছে যাকে ধরা যাচ্ছে না, বা যে কথা বলছেন, মানে আমরা তো দেখেছি যে কলকাতায় বিখ্যাত ওই ক্যালকাটা কিলিংসের সময় যেটা নিয়ে তন্ময় বাবুরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এই কারণে যে ওই ঘটনা নিয়ে তারপর বাম শাসনে সেটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করতে দেওয়া হয়নি। সেই সময় দেখা গিয়েছিল লালবাজারে একের পর এক বদলি করে যাদের নিয়ে আসা হয়েছিল, যাতে সেই সময় আনন্দ প্রকাশ করেন এইভাবে যে আমরা হচ্ছে প্রচন্ড ভাবে দুঃখ প্রকাশ করি ওই জন্য বাংলার ওই জিনিস ওই অধ্যায় হয়েছে, এটা হচ্ছে বাংলার ইতিহাসে কলঙ্ক। অবশ্যই অবশ্যই না না আপনারা আনন্দ প্রকাশ করেন এই জন্যই যে বামেরা ওটা নিয়ে কোনো কিছু করেনি, অন্য দলেরা করেনি, না মানে ওটা আপনাদের একটা রাজনৈতিক পুঁজির মধ্যে পড়ে এই বাংলাতে। আমি সেই কথাই বলছিলাম যে কোথাও কি মনে হচ্ছে গর্গ যে কথা বলছে, পুলিশ যারা তদন্ত করছেন তাদের মানে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, বিরোধী দলেও সদিচ্ছা প্রকাশ করছে, এমনকি যারা সেই হিসেবে যাদের ভোটে এখন শূন্যেরও কম পায় আর কি, তারাও চেষ্টা করছে, কিন্তু কোথাও একটা গোড়ায় গলদ রয়েছে এবং গোটা তদন্তে আমরা যা দেখছি আসলে এর পেছনে অন্য কিছু থাকতে পারে। গর্গ যেটা বললো ওর বক্তব্য বলেছে, এবার আমি গর্গকে একটা জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো কামদুনিটা এখন কি অবস্থায় আছে? সেখানে বিহারি রায় উত্তর দিচ্ছি আমি শেষ করে নি কি অবস্থায় বললেন তাই উত্তর
মানে আপনি বলছেন বাঙালি হিন্দু বাঙালি হিন্দু নির্যাতিত? নয়, বিষয়টা না, না, হচ্ছে আপনি কি বলতে criminal- চাইছেন? না 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 বাঙালি হিন্দু ক্রিমিনাল না। নির্যাতিত দেখো বঙ্গে? দেখো একটা জিনিস বলি, আমি জানি না, ও অনেক লড়াই টড়াই করে, ওই সাইনবোর্ডে বাংলা লেখার জন্য প্রচুর লড়াই আছে ওর। একটা খুব নদীতে যখন খুব স্রোত আসে না, তখন সেটাকে যাতে জনপদের ক্ষতি না হয় সেখান থেকে আপনি খাল কেটে দেয়া হয়। আমার নিজের ধারণা, সঞ্জয় না সঞ্জয় এই না খাল। না না আমার নিজের ধারণা, এই যে গড়গড়া যেটা করছে না, আমরা গর্গকে দিয়ে না, না, আলোচনা আমি করছি ওটা কথা বাংলা বলছি না, পক্ষ নিয়ে। আমি ওটা না, আমি বলছি একটু না। রাব জিজ্ঞেস করছি হ্যাঁ। কিন্তু আমরা যে কি কথাগুলো বলেছেন? না, বলছি না, না, অনেকের সমস্যা হচ্ছে। না, না, ঠিক, না, না, আমরা হাতে হাড়ি ভেঙে দিই তো, অনেকের সমস্যা হচ্ছে, এদিকে সমস্যা হচ্ছে, বাংলা ওদিকে পক্ষ সমস্যা সবাই হচ্ছে। জানে। না, 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 আমি না, আবার না, চলে না, যাচ্ছি। না, ওদিকে সমস্যা হচ্ছে, বলো না, মহাপুরুষ মহাপুরুষ সঞ্জয় রায় মহাপুরুষ। না, না, ছাপড়া। ন্যারেটিভটা উত্তর ছাপড়া ভারত থেকে মহাপুরুষ। এসছে তো। না, আমি একবার চলে যাচ্ছি। কোথাও মনে হচ্ছে একটা খুব বড় গলত, মানে এরকম কিন্তু অপরাধ জগতের ইতিহাসে, গলত নয়, না, অপরাধ গলত জগতের নয়। ইতিহাসে দেখা গেছে কোনো একটি ঘটনা ঘটেছে, তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ, বলা হয়েছে আইনি সহায়তা করা হবে, তুমি গিয়ে আমার হয়ে দাঁড়াও। এরকম তো হয়েছে প্রচুর ঘটনা, মানে আমাদের এখানে শুধু নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে মানে একদম হাড় হিম করা 14টি ঘটনা অপরাধের আছে, অন্য লোক গিয়ে দাঁড়িয়ে পড়েছে প্রভাবশালীকে আটকাতে, সেটা ধর্ষণ হোক, খুনের মামলায় অন্য কেউ দাঁড়িয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে সঞ্জয় শুধুমাত্র সামনে দাঁড়াচ্ছে এবং তার আত্মবিশ্বাস রয়েছে, কারণ যে পরিমাণের অর্থ বা যে পরিমাণের আশ্বাস পেয়েছে, সে জানে তাকে বার করে নিয়ে আসা হবে। 2011 সালের জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন। সেই বছর জগদ্ধাত্রী পুজোর সময় উনি নিজে ভবানীপুর থানায় পৌঁছে গিয়েছিলেন একটি ক্রিমিনালকে ছাড়াতে। তো তোমার এইটা যদি শুরু হয়, তাহলে আজকে সঞ্জয়কে বাঁচানো বা সঞ্জয়কে ফাঁসানো বা পেছনে আরো প্রভাবশালীদের বাঁচানোর জন্য অস্বাভাবিক কি আছে? সেম জিনিস হচ্ছে। এটা বিষয়টা মানে মনে হচ্ছে কোথাও কাউকে আড়াল করা হচ্ছে, কোথাও না কোথাও কিছু। আজকে এখনই কিছুক্ষণ আগে পুলিশ বলেছেন না, মানে এই যে হাড় ভাঙার যে গল্পটা দেয়া হচ্ছে, সেটা নাকি গল্প, ওটার মধ্যে সত্যতা নেই। কেন বলবে পুলিশ? আসতে দাও, তদন্ত হোক, স্টেটমেন্ট কেন দিচ্ছে? এখনই বলে দিচ্ছে হাড় ভাঙেনি, মানে ওই একজনের থিওরিটাকে এস্টাবলিশ করবার চেষ্টা চলছে, মানে অন্যদের আড়াল করার চেষ্টা হ্যাঁ, চলছে। কেন? না, কি এইখানে দরকার আছে? আমি একটা বলবো যে আমি ডাক্তার হিসেবে বলছি যে মেয়েটির শরীরে নাকি 15টি আঘাতের চিহ্ন আছে, যৌনাঙ্গে আঘাত আছে এবং মুখে অনেক স্ক্র্যাচ মার্ক আছে। তাহলে মুখে স্ক্র্যাচ মার্ক মানে সেটা হচ্ছে, মনে করে যে মুখটা তাহলে সে চিৎকার করতে যাচ্ছিল, স্ক্রিম করতে যাচ্ছিল, তার মুখটা এরকম ধরে আটকে রাখা হয়েছিল। তো তার মুখটা তাহলে ধরে আটকে রাখা, আবার সে রেপটো হলো, তাহলে একজনের পক্ষে সেগুলো সম্ভব না। সুতরাং ওখানে অন্তত পক্ষে দুজন ছিল, তার বেশি হতে পারে, অন্তত পক্ষে দুজন ছিল। কারণ অবশ্যই এবার এই ফ্র্যাকচারের কথাটা আসছে, এটা আমরা যেদিন পোস্টমর্টম হয়েছে সেদিনই আমরা শুনেছিলাম যে পেলভিসে ফ্র্যাকচার আছে আর কলারবোনে ফ্র্যাকচার আছে। তো এইগুলো সবই আপনার ইন্ডিকেট করে যে জিনিসটা হচ্ছে তার জীবিত অবস্থা হয়েছে, তার উপর একটা বিরাট ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সুতরাং এ থেকে এটুকু প্রমাণ হয় যে সে রেপড হয়েছে, সে মার্ডার হয়েছে, এবং সেখানে একজন নয় একাধিক ব্যক্তি ছিল, কমপক্ষে দুজন। অবশ্যই। কোথাও কি মনে হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো প্রকাশ্যে আনা উচিত? 100 আমি জানি না, ওই সিসিটিভি ফুটেজগুলো বোধহয় ওই ওখানকার স্টুডেন্টদের দেখানোর কোনো একটা সিদ্ধান্ত হয়েছে। যদি এখন সিসিটিভি ফুটেজগুলো শুনলাম ওখানে নেই, ওই ঘরের মধ্যে সিসিটিভি ছিল না, বা ট্যাম্পার্ড করা হয়েছে কি না হয়েছে, ওটাতেও ফরেন্সিক করা উচিত। এবং যদি ঘটনা, আজকে রাজভবনে যে ঘটনা ঘটেছে, ওই মেয়েটি গেছে, একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল, কিন্তু তারপরটা দেখানো হয়নি। অবশ্যই আমরা একবার পোস্টমর্টম রিপোর্টটা একবার দেখে নেব, একবার খুব দ্রুত দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোস্টমর্টম রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট। তার কারণ এই ময়নাতদন্তেই কিন্তু লুকিয়ে রয়েছে, বিশেষ করে আপনাদের ময়নাতদন্ত রিপোর্টে আমরা খুব সংক্ষেপে দেখাতে চেষ্টা করছি যে সঞ্জয়ের হাত থেকে বাঁচাতে প্রতিরোধ তরুণীর প্রবল ধস্তাধস্তি এবং প্রথমে চশমার কাঁচ ভেঙে চোখে গভীর ক্ষত, এবং ধস্তাধস্তির সময় চিৎকার রুখতে নির্যাতিতার মুখ আটকানো হয় এবং দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। ছটফট করছিলেন যন্ত্রণায়, তখন তিনি প্রবল শক্তি দিয়ে তরুণীর মুখ চেপে ধরা হয় এবং তাতেই তরুণীর মুখে নখের ক্ষত দেখা যায় এবং চিৎকার রুখতে গলা টেপা হয় এবং গলা টিপে শ্বাসরোধ করে
করা হয় এবং তার ফলে আমরা জানি পরপর বিভিন্ন হাড়ে আঘাত লাগে এবং দম আটকে যায় তরুণীর, এবং বিকৃত যৌন লালসা এবং মত্ত থাকার কারণে ক্রমাগত চুলের ক্লিপ দিয়ে আঘাতও করা হয়। এবং সঞ্জয়ের হাত থেকে বাঁচাতে তরুণীর এই গোটা ঘটনা এখন প্রশ্ন হচ্ছে এটা একজন ঘটিয়েছেন না এর সঙ্গে প্রভাবশালী আরো অনেকে ছিলেন। প্রশ্ন উঠছে যে এই মেডিকেল কলেজে বিশেষ করে এই আরজি করে যিনি দালালি করতেন বলে অভিযোগ, সেই সঞ্জয় তিনি কি করে ঢুকলেন? প্রশ্ন উঠছে যে পুলিশই বা তাকে এত দ্রুত শুধুমাত্র হেডফোনের অংশটা দিয়ে এবং ব্লুটুথের কানেকশন দিয়ে কি ধরতে পেরেছে, নাকি তার সঙ্গে আরো অনেকে ছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। আমি একটু গর্গের কাছে চলে যাবো। গর্গ, কোথাও মনে হয় যে সঞ্জয় বেশ তো খাচ্ছিল দালালি করে এবং এই ওয়েলফেয়ার বোর্ড পুলিশের হর্তাকর্তা হয়ে গেছেন, সিভিক পুলিশ, তার সঙ্গে তার নিকট আত্মীয়া রয়েছেন এবং নিশ্চয়ই বড় কোনো কেউ আছেন পুলিশের, আমি অবশ্যই জানি না বিস্তারিত। হ্যাঁ, তা ভালোই তো চলছিল, বাইক নিয়ে ঘুরে বেড়াতো, ব্যাটালি নিয়ে গিয়ে থাকতেন নিয়ম বহির্ভূতভাবে। তা হঠাৎ এই ধরনের ঘটনা, এই মানসিক ঘটনাটার কারণ এটা কি শুধুমাত্র তার যেহেতু মোবাইল সেটে প্রচুর পর্নোগ্রাফি দেখা গেছে যাদেরকে শিউরে উঠেছেন তদন্তকারীরা, এটা কি সত্যি শুধু যৌন বিকৃতি মানে যৌন লালসা? কটা সিম্পল কথা বলতে চাই। প্রথম কথা বলো না, ওয়েলফেয়ার বোর্ডটা আমার হঠাৎ মনে পড়লো, পশ্চিমবঙ্গটাই হচ্ছে একটা ইউপি বিহার ঝাড়খণ্ড ওয়েলফেয়ার বোর্ড, ঠিক আছে? প্রথমত দাদা যেটা বললেন না হবেই আর কি, কংগ্রেস শাসন, বাম শাসন, একদম সেইভাবে অল ইনভলভড। এবং তারপরে কামদুনির যে কেসটা, গর্হিত জিনিস, বাঙালি শিউরে উঠেছিল, ঠিক আছে? তার তদন্ত হয়েছে, এখন শাস্তি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে এমন কোনো জাতি নেই যার মধ্যে যৌন অপরাধী নেই, কিন্তু পৃথিবীতে খুব কম জাতি আছে যেখানে তার রাজধানী শহরে অধিকাংশ যৌন অপরাধ বাইরের লোকেরা করে যায়। আপনি বিহারের হিন্দি খবরের কাগজে এইরকম বাঙালি করছে এইগুলো পাবেন না রে? আপনি বলছেন টার্গেট বাঙালি হিন্দু মেয়েরা? মানে আমি নামে যাব না, তুমি কিন্তু আবার কিছুটা দিয়ে দিচ্ছ ইনফরমেশন, লেটস নট গো দেয়ার, ঠিক আছে? বাঙালি মুসলমান মেয়েকে খুব সুরক্ষিত হয়ে বসে আছে। আমি তোমায় বলে দিচ্ছি বানতলায় চলে যাও, যেখানে লেদার কমপ্লেক্স, পরের পর কেস আছে। বাংলার মেয়েরা, বাঙালি মেয়েরা কথা বলি, এটা তুমি মনে করো উনি একটু হাওয়া করে উঠলেন কারণ তখন পবন সিং এর কথা বললাম। ব্যারাকপুরে যিনি জিতেছেন, যেটা না ডক্টর তন্ময় বাবু, পবন সিং এর ব্যাপারে উঠবে না, উনি ওই ভিডিওগুলো দেখেননি, সংস্কৃতিবান মানুষ না, না এটা ওপরওয়ালা, এটা হচ্ছে একদম কেন্দ্র উনাদের বিজেপির কোন সুশিক্ষিত ভদ্র মানুষ ওই পবন সিং এর ভিডিও বলতে চাই আমি। হ্যাঁ বলুন। যেটা বলতে চাই, ওটা দোষ হয়েছে না, ওটা ঘৃণিত, একটা জাতকে ছোট করা খারাপ। আমি যেটা বলার চেষ্টা বাঙালিকে ছোট করা একটু বলতে দিন সব রকমের লোক আছে, এইসব বলে লাভ নেই। না তন্ময়দাকে বলতেই হবে, দলের প্রাথমিক ব্যারাকপুরে জিতলো, ঠিক আছে? তার আগে কি একটা বলছি খেসারি যাদব, এটা একটা ক্যারেক্টার আছে, সেটাকে বগলে করে নিয়ে একটা রোড শো করেছিল। এটা হচ্ছে পবন সিংটার একখানা মানে বোধহয় খেসারি ভার্সান, ঠিক আছে? এতে সব খেসারি ভাইয়া এই করে প্রচুর লোক, এগুলো ভোট দেয়নি তৃণমূলকে, কিন্তু খেসারি ভাইয়াকে দেখে খুব পছন্দ হয়েছিল। এই পবন সিংকে যে কারণে বিজেপি নমিনেশন দেয়, প্রাথমিককে যে কারণে এই খেসারি যাদব টাইপের এইসব পাবলিক গুলোকে বিহার থেকে এনে সাথেও দেখা দেয়, না রে মনে করিস না আমরা তোদের এগেনস্ট, এইসব দেখ তোদের খেসারিটাকে সাথে নিয়ে হাঁটছি। তার কারণ ওখানে পপুলেশনটা এনজয় করে এই যে বাঙালি নারীকে পণ্য হিসেবে, ভোগের বস্তু হিসেবে ধর্ষকামকে উদ্রেক করে এই যে গান, যার ক্রোর্স ভিউ, ক্রোর্স কথাটা মাথায় রাখতে হবে। এরা কোনো প্রান্তিক লোক নয়। তাহলে এদের দ্বারা জারিত হচ্ছে যে পপুলেশন, যারা আমাদের এই পশ্চিমবঙ্গে বাস করে, যাদের সব স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে? তো এই এদের দিয়ে তো লক্ষ্মীর ভান্ডার থাকলে বাঙালির ঘরের লক্ষ্মীরা সুরক্ষিত থাকবে কোত্থেকে? লক্ষ্মীর ভান্ডার যদি এই দিয়ে ভর্তি হয়ে যায়,
বাংলার মাটি যদি এই দিয়ে ভর্তি হয়ে যায়, যে কারণে যখন মুখ্যমন্ত্রী কথা বলে 3-4টে রাজ্যের বোঝা আমরা বইছি না, 3-4টে রাজ্য থেকে ছড়িয়ে না বুকে মারছি আমরা। বাংলা পক্ষ স্পষ্ট বলছে না কেন চেপে দিচ্ছে, হতে পারে, ভেরি পসিবল, কারণ তুমি এই সঞ্জয় রায়কে ধরে টানলে তুমি এরপরে সিভিকার হোমগার্ডের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাই পৌঁছে যাবে, দ্যাট ইজ ওটা অন্য খনি। তুমি হাওড়া সিটি পুলিশ, সেখানে তুমি খোঁজ নাও, গত 4 বছরে হার্ডলি কোনো বাঙালি চান্স পেয়েছে। হোয়াট ইজ গোয়িং অন? এটা কারা যুক্ত? হোমগার্ড, সিভিক এই মুহূর্তে যারা রয়েছে তাদের সকলকে এই মুহূর্তে তাদের চেক করা হোক ডোমিসাইল, অর্থাৎ তারা পশ্চিমবঙ্গে জন্ম কিনা, আর সেকেন্ড তারা বাংলা অথবা নেপালি এই ভাষা লিখতে পড়তে বলতে জানে কিনা। যদি পাস না করে এই মুহূর্তে বিদায় করে সবকটাকে। অবশ্যই আমি শুধু এর সঙ্গে আরেকটা জুড়বো, সেটা হচ্ছে সাঁওতালি ভাষাও তারা জানা উচিত, মানে জানতে পারে আর কি, মানে বাংলা নেপালি। আমি তোমার অফিশিয়াল ডকুমেন্টের কথা বললাম, কনস্টেবল যেভাবে কনস্টেবল যে দুটো পরীক্ষা হয়, গর্গ যে কথা কোনো দলের বিষয় না, দলের উঠতে হবে না, আমাদের সকলকে। গর্গ যে কথা বললো, একদিকে তো প্রভাবশালী তত্ত্ব রয়েছে, একদিকে আপনিও বিশ্বাস করেন যে একা একজনের পক্ষে সম্ভব নয়, এটা আপনিও একজন চিকিৎসক হিসেবে বিশ্বাস করেন। আর এই মুহূর্তে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের যে ভূমিকা রয়েছে বা ক্ষমতাসীন যে রাজ্য দলগুলো রয়েছে, তাদের মধ্যে কেউই সেই হিসেবে বাংলার বা বাঙালির পক্ষে নয়। প্রত্যেকটা, মানে যতগুলো এখানে 4টি রাজনৈতিক দল প্রধান রয়েছে, কেউই তো সেই হিসেবে বাঙালির কথা বলে না। সেটা বাঙালি হিন্দু হতে পারে, বাঙালি মুসলিম হতে পারে। গর্গ খুব সুন্দরভাবে বলেছেন, বাঙালির নারী তারা এখন অরক্ষিত। কোথাও কি মনে হচ্ছে যে এই অবস্থাটা পাল্টানো যাবে, মানে কোনো রাজনীতি না করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এই যে বাঙালি যেহেতু ভোট ব্যাংক নয় সেই হিসেবে, সেই জন্য কোথাও মনে হচ্ছে যে এটা পাল্টানো যাবে? দেখুন, আপনার হচ্ছে অ্যাজাম্পশনটাই প্রথমে ভুল। তো আপনি যদি একটা ভুল অ্যাজাম্পশনের উপরে লজিক খাড়া করেন, সেই লজিকটা টেকে না। ঠিক। তো এবার হচ্ছে সবসময় জানবেন যে আপনার অ্যাজাম্পশন হচ্ছে যে বাঙালিদের কেউ দেখছে না, এটাই ভুল। কারণ আমাদের বাংলায় এখনই গর্গ বললেন যে বাংলায় হচ্ছে মেজরিটি হচ্ছে বাঙালি, তাদের এখানেই জন্ম। সুতরাং তাদের যদি কেউ না দেখছে, তাদেরকে কে দেখছে এখানে? তারা কি হচ্ছে এখানে কোনো কিছু সাপোর্ট ছাড়া আছে? তো এটা কেমন ধরনের কথা হচ্ছে যে বাঙালিদের কেউ দেখছে না? তো বাঙালিই তো সব এখানে প্রায়। আর হচ্ছে আপনি যদি বলেন অন্য রাজ্য থেকে কেউ এসছে, আমাদের বাঙালিরা অন্য রাজ্যে আছে, ক্রাইম করে না গিয়ে, আরে সেটা ক্রাইম করে না গিয়ে লুটিয়ে থাকে ভয় ভয়, উড়িষ্যা থেকে তারা মেরে। কথা হচ্ছে আমি হচ্ছে ঋতুপ্রতা তোমার কথা উত্তর দিচ্ছি, সুতরাং গর্গ তোমার কথা উত্তর দিচ্ছি না এখন। তো হচ্ছে কথা হচ্ছে তাহলে আমি উত্তর দিচ্ছি ঋতুপ্রতার কথায় যে বাঙালিদের দেখছে কিনা। তাহলে বাংলায় বাঙালিদেরই জায়গা, মেজরিটি বাঙালিরাই আছে, তাহলে কে দেখছে? অবশ্যই বসুন্ধরা, আমি একেবারে অন্য প্রশ্ন দিয়ে আপনার উত্তর দিয়ে শেষ করবো অনুষ্ঠান। কোথাও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আমি কথা বলছি, মহিলারা খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন, যারা কর্মরত, যারা কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে যান, এমনকি স্কুল শিক্ষিকা থেকে ইউনিভার্সিটির শিক্ষিকা, প্রত্যেকে খুব আতঙ্কিত। সত্যি কি এই ঘটনা কোথাও মহিলাদের মধ্যে, এই পশ্চিম বাংলায় মহিলাদের মধ্যে একটা বিরাট মানসিক আঘাত? হ্যাঁ সত্যি, কিন্তু এটা কিন্তু খুব খুব বড় আঘাত। মানে এটা ঠিক সহ্য করা যাচ্ছে না। যারা আমরা কাজ করি নিজের কর্মজগতে বা আমার নিজের ওয়ার্ক প্লেসে, সেই বিল্ডিং এর মধ্যে আমাকে মানে আমি রেপড হয়ে যেতে পারি, আমি সেক্সুয়ালি অ্যাসল্টেড হতে পারি, আমি খুন হয়ে যেতে পারি, আমার ওপরে সাংঘাতিক এক নৃশংসতা চলতে পারে, কোথাও একা থাকা যাবে না, সিসিটিভি সার্ভিলিয়েন্সের বাইরে থাকা যাবে না। এটা একটা খুব খুব সাংঘাতিক ব্যাপার হচ্ছে। মানে এটা ঠিক সহ্য করা যাচ্ছে না। বারবার আলোচনা হচ্ছে তো ওর আঘাতের চিহ্ন, ও কি করে প্রতিরোধ করেছে, এগুলো বারবার বলছে। সেক্ষেত্রে আমার মানে খুবই খারাপ লাগছে, খুব খুব আমার বলে না, মানে সমস্ত মহিলাদেরই খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগাগুলো না গত 10 বছর বলে আসছি। পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছিল আমাদের খারাপ লেগেছিল, কামদুনির সময় খারাপ লেগেছিল, এখন খারাপ লাগছে, আবার খারাপ লাগবে। না অনেক কিছু আছে সত্যি। একটা পাবলিক টয়লেট সেফ না, রাস্তাঘাটে একটা পাবলিক টয়লেট বলছেন উনি চরিত্র খারাপ ছিল, এইভাবে বলেছিলেন, তোমার মনে আছে? অবশ্যই। না আমি আজকে অনুষ্ঠান শেষ করব। আমার এই প্রথম অনেকদিন বাদে, 1 দশকের পর
রাজ্য সরকারের ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা। গর্গ যে কথা বললেন তাতে যদি একটা দারুণ প্রবণতা আছে, যদি এরকম হয় যে যারা তদন্তকারী তারা যদি বাংলার সম্পর্কে তাদের সংবেদনশীলতা না থাকে, তাহলে সেটা খুব দুর্ভাগ্যের হবে। তাহলে কলকাতা গর্গর পুলিশ হোক কথায় আরেকটা বা বলি, সিবিআই হোক, documentation-কে তাহলে এই দিয়ে তদন্ত বলা হবে না। উচিত হবে না। কিন্তু একদমই প্রশ্ন ওনাকে হচ্ছে- চাই। হ্যাঁ। কিন্তু Joint CP crime হচ্ছে- ওনাকে চাই, প্রশ্ন female এবং হচ্ছে বাঙালি। প্রশ্ন হচ্ছে একটাই, যে এই ধরনের ঘটনা যে পৃথিবীতে আগে ঘটেনি তা নয়, এই ধরনের ঘটনা আমাদের বাংলায় আগে ঘটেনি তাও নয়, কিন্তু হাসপাতাল চত্বরে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের যে করুণ পরিণতি আমরা দেখলাম, সেই পরিণতি গোটা রাজ্য, গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি অপরাধীদের শাস্তি হবে? সত্যি কি তাহলে একাধিক ব্যক্তি এর পেছনে রয়েছে? সত্যি কি এর পেছনে এমন কেউ রয়েছে যাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্বার্থের কারণে বাঁচানো হচ্ছে? এটা অবশ্যই এদিকে আমাদের কড়া নজর থাকবে। যেমন সমস্ত সংবাদ মাধ্যম এই বিষয়টাকে তুলে ধরছেন, এবং তার পাশাপাশি আমাদের পশ্চিমবাংলার সংবেদনশীল মানুষরা, আমরা হয়তো আবার নতুন করে বোঝার চেষ্টা করব এই সমাজে মৃত্যুটা, অর্থাৎ মহিলা ডাক্তারের মৃত্যু নয়, একটা সিস্টেমের যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু যেন আর কিভাবে এই মৃত্যুকে আটকানো যায় এবং প্রতিকার হয়। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।